Dear learners, I think you are well, you are fine. If you are not in good mood, you will not be able to survive in this life. Your mental wellness will help you to live a happy and prosperous life. And for this, we need education. We should practice all types of gaining knowledge through techniques. And today, our Joy Guru study channel. This is the new channel we have created, and our purpose is to provide online English teaching material through video. Today our project is past perfect tense. This is an advanced type of tense, and this should be learned properly. And this video is for senior level students. The video is lengthy, but you should patiently watch the video and you should learn how past perfect tense is used in English language. I think you will enjoy the video. This is a representation of our live class online. So don't hesitate to see or watch this video. Let us learn past perfect tense. ক্রমে একটু আমরা মনে করে নিই। বর্তমান কালে কোনো কাজ সবেমাত্র করা হয়েছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার হয়। আমি গ্লাসটা ভেঙে ফেলেছি, ভেঙে মাকে বলছো, ঠিক আছে? আমি গ্লাসটা ভেঙে ফেলেছি, হ্যাঁ, সেই ভাঙা গ্লাসের টুকরোগুলো পড়ে আছে তোমার সামনে, হ্যাঁ, কি গুড়িয়ে নিয়ে এসে বলছো মা আমি গ্লাসটা ভেঙে ফেলেছি। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের উদাহরণ। কি হবে? আমি গ্লাসটা ভেঙেছি, কি হবে ইংলিশ? প্রেজেন্ট পারফেক্টটা মনে না করতে পারলে তো মুশকিল। বলো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি গ্লাসটা ভেঙে ফেলেছি। হ্যাঁ, I have broken the glass. স্ট্রাকচারটা তাহলে কি হলো? হ্যাঁ, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার। আমরা একটু স্মরণ করে নিলাম। এবারে আমাদের এখন আজকের বিষয় হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স ট্র্যাডিশনালি বা প্রচলিত ইংলিশ গ্রামার অনুসারে এমন একটা টেন্স যেখানে টেন্সটা কিন্তু একা একা ব্যবহার হয় না, বা এই ভার্ব ফর্মটা একা একা ব্যবহার হয় না। এক্ষেত্রে কি হয় না, এরকম বোঝানো হয় দুটো কাজ অতীতকালে ঘটেছিল, একটা অন্যটার আগে ঘটেছিল। যে কাজটা অপেক্ষিত আগে ঘটেছিল সেইটার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার হবে, আর যেটা পরে ঘটেছিল সেটার ক্ষেত্রে সিম্পল পাস্ট টেন্স ব্যবহার হবে। আবার বলছি, কথাটা ভালো করে শোনো। অতীতকালে দুটো কাজ হয়েছিল,
দুটো একসাথে হয়নি, একটা অন্যটার আগে হয়েছিল বা একটা অন্যটার পরে হয়েছিল। তো যেভাবেই হোক, তাহলে দুটো কাজ একসাথে হয়নি মানে একটা আগে হয়েছে একটা পরে হয়েছে। যে কাজটা অপেক্ষিত আগে হয়েছিল সেটার ক্ষেত্রেই পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার হয়, যেটা পরে ঘটেছিল সেটার ক্ষেত্রে সিম্পল পাস্ট টেন্স ব্যবহার হয়। বোঝা গেল জিনিসটা? এর মডেল বাক্য আমরা ছোটোবেলা থেকে শিখেছি, হ্যাঁ তোমরাও শিখে নাও। ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। এটা একটা মডেল বাক্য, মাদার সেন্টেন্স বলতে পারি আমরা। ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, এই যে কথাটা, দেখো দুটো কাজ অতীতকালে ঘটেছিল। একটা হচ্ছে ডাক্তারে আসা হয়েছিল আর রোগীটা মারা গিয়েছিল। তাহলে কোন কাজটা আগে হয়েছে? বাংলা কথাতে বোঝা যাচ্ছে কি, ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেছিল, অর্থাৎ রোগী মরে গেছে আগে, তারপর ডাক্তার এসেছে। ডাক্তার আসার পূর্বে ডাক্তার এসেছিল, তার আগে রোগী মারা গেছে। মানে হয় না এরকম যে মুমূর্ষু রোগী ডাক্তারকে ডাকতে গেছে, ডাক্তার আস্তে আস্তে মরে গেছে, তার মানে ডাক্তার রোগীটা মরে গেল তারপরেই ডাক্তার উপস্থিত হলো। আর এই ক্ষেত্রে এই ধরনের বাক্য আমরা ইংলিশে বাংলায় কি বলি? ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল বা ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। আবার এমনও হতে পারে ডাক্তার আসার পরে রোগী মারা গেল। এই দুটো বাক্যই কিন্তু আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে করব, এবং এর দ্বারা আমরা এই টেন্সের স্ট্রাকচারও জানবো। বাংলা ক্রিয়াপদে কিন্তু হ্যালো হ্যাঁ দাঁড়া, একটা ফোন আসছিল ওই জন্য ওকে ধরার চেষ্টা করছিলাম। যাই হোক পড়া করছি। তাহলে তাহলে যে জিনিসটা আলোচনা করছিলাম যে অতীত কালে দুটো যে কাজের মধ্যে যে কাজটা অপেক্ষিত আগে হয়েছিল তার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স, যেটা পরে হয়েছিল তার ক্ষেত্রে সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করব। তাহলে দেখো আমরা হ্যাঁ বাংলা ক্রিয়াপদে কোনো তফাৎ পাবে না। তাহলে তফাৎটা কীভাবে করব আমরা? না ওই যে বিফোর আর আফটারের সেন্সটা থাকবে, আগে বা পরের কথাটা থাকে সাধারণত। তাই মডার্ন গ্রামারে কিছু কিছু বাক্য দেখা যাচ্ছে সব ইউজ করছে, বই টই টেক্সট বইয়ে তো থাকছে প্রেজেন্ট পারফেক্ট আই হ্যাভ ইটেন, পাস্ট পারফেক্ট আই হ্যাড ইটেন। তাই যদি আমরা করতে থাকি তাহলে সিম্পল পাস্টের সঙ্গে তফাৎটা কী করে বোঝাবো? বুঝতে পারছো? এই সেন্সটা হয়তো আসেনি আমরা বুঝতেও পারছি না যে কীভাবে কেন ব্যবহার করছে। তবে আমাদের যে ট্র্যাডিশনাল ইংলিশ গ্রামার আছে সেই গ্রামার অনুসারে কিন্তু এইভাবে এই টেন্স ব্যবহার হয়। অতীতকালে কোনো কাজ, দুটো কাজ ঘটেছিল, যে কাজটা অপেক্ষিত আগে হয়েছিল তার ক্ষেত্রে সিম্পল পাস্ট, আর যেটা পরে হয়েছিল তার ক্ষেত্রে যে কাজটা আগে হয়েছিল সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের ভার্ব ফর্ম ব্যবহার হবে, আর যেটা পরে হয়েছিল সেটার ক্ষেত্রে সিম্পল পাস্ট টেন্স ব্যবহার হবে। ঠিক আছে? তাহলে এখন আমরা উদাহরণটা দিয়ে শুরু করি, তারপর তুমি নিজেই বুঝতে পারবে। আর আচ্ছা, তারপর আমি পরের পয়েন্টটা বলছি। তাহলে কখন এই টেন্সটা ব্যবহার হয়, এই পয়েন্টটা লেখো, কখন এই টেন্স ব্যবহার হয়। বাংলাতে লেখো, অতীতকালে ঘটেছিল এমন দুটি কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত আগে ঘটেছিল তা বোঝাতে অতীতকালে ঘটেছিল এমন দুটি কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত আগে ঘটেছিল তা বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। অতীতকালে ঘটেছিল এমন দুটি কাজের মধ্যে, একটু ভাষাটা ছোট করে দিলাম,
এমন দুটি কাজের মধ্যে যে কাজটি অপেক্ষিত আগে ঘটেছিল তা বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার হয়। এবং যে কাজটি, এবার একটু লিখে রাখো, পরে প্যারা করে লিখতে পারো, যে কাজটি পরে ঘটেছিল তা বোঝাতে সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করা হয়। যে কাজটি পরে ঘটেছিল তা বোঝাতে সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করা হয়। ঠিক আছে? যে কাজটি পরে ঘটেছিল তা বোঝাতে সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করা হয়। এবারে আমরা এক্সাম্পল দেব। এক্সাম্পল, এক্সাম্পল লেখো, ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল বা গিয়েছিল লেখো। ডাক্তার আসার আগে রোগীটি মারা গিয়েছিল। এর ইংলিশটা হবে কি? এর ইংলিশটা হবে, দি পেশেন্ট had died before the doctor came. The patient had died before the doctor came. The patient had died before the doctor came. এই had diedটা হলো আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের আসল ভার্ব ফর্ম। হ্যাঁ, ডাক্তার আসার আগে রোগীটি মারা গিয়েছিল। বাংলাটা লিখেছো তো? তার ইংলিশটা আছে, দি পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। দি পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। CAME কেম। হচ্ছে? জোরে বলো, হয়েছে কিনা না? কোথায়? আমি শুনতেই পাচ্ছি না। হ্যাঁ, তারপরে লেখো, ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল। ডাক্তার আসার পরে, একই বাক্যটা আবার লেখো, ডাক্তার আসার পরে রোগীটি মারা গিয়েছিল। দেখো, বাংলা বাক্যে শুধু আগের জায়গায় পরে করলেও ইংলিশে কিন্তু অন্যরকম হবে। ঠিক আছে? ডাক্তার আসার পরে রোগীটি মারা গিয়েছিল। এটার ইংলিশ কি লিখলে? ইংলিশটা হবে, পারবে না তুমি যেহেতু জানো না, দি পেশেন্ট ডায়েড আফটার দি ডক্টর হ্যাড কাম। দি পেশেন্ট ডায়েড আফটার দি ডক্টর হ্যাড কাম।
এবার বাক্য দুটোর মধ্যে তফাৎটা লক্ষ্য করো। The patient died after the doctor had come. After the doctor had come. লিখেছ? ডাক্তার আসার পরে রোগীটি মারা গিয়েছিল। এটার ইংলিশ হচ্ছে দি পেশেন্ট ডায়েড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। দি পেশেন্ট ডায়েড আফটার দ্য ডক্টর হ্যাড কাম লিখেছো কি? এবারে তফাৎটা দেখো, লক্ষ্য করে দেখো তফাৎ। এটাই তো ব্যাপার, বাংলা বাক্যে কিন্তু অতটা তফাৎ বোঝা যাচ্ছে না, শুধু আগের জায়গায় পরে হচ্ছে। ইংলিশ বাক্যে লক্ষ্য করো, দি পেশেন্ট প্রথম বাক্যে দি পেশেন্ট হ্যাড ডায়েড, ওটি আসল পাস্ট পারফেক্ট টেন্স, বিফোর দ্য ডক্টর কেম। আমাদের নিয়ম অনুযায়ী পরে যে কাজটা হয়েছে, ডাক্তার এসেছে পরে, সেই জন্য তার ক্ষেত্রে সিম্পল পাস্ট টেন্স, ওই জন্য দি ডক্টর কেম কথাটা ব্যবহার করা হলো। ঠিক আছে? এবারে যখন ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল, তখন কিন্তু দি পেশেন্ট ডায়েড, অর্থাৎ পেশেন্ট হ্যাড ডায়েডের জায়গায় ডায়েড হয়ে গেল, কারণ পেশেন্টটা পরে মরেছে, সেই জন্য এটা সিম্পল পাস্ট হয়ে গেল। নিয়ম কিন্তু মেনটেন করছে। আর পরের জন্য আফটার লাগলো। আর দি ডক্টর হ্যাড কাম, ডক্টর যেহেতু আগে এসেছে, ডক্টরের আসার কাজটা আগে হয়েছে, সেই জন্য দি ডক্টর হ্যাড কাম হয়ে গেল, কেমের জায়গায় হ্যাড কাম। যে কাজটা অপেক্ষিত আগে হচ্ছে তার ক্ষেত্রেই পাস্ট পারফেক্ট টেন্স, সেই জন্য হ্যাড কাম হলো। তাহলে কেম হচ্ছে সিম্পল পাস্ট টেন্স, কিন্তু হ্যাড কাম হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, এটাই তফাৎ। ডায়েড হচ্ছে সিম্পল পাস্ট টেন্স, হ্যাড ডায়েড হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এইভাবে ট্র্যাডিশনাল ইংলিশ গ্রামার অনুযায়ী পাস্ট পারফেক্ট টেন্স একই বাক্যে মধ্যে সিম্পল পাস্ট টেন্সকে নিয়েই ব্যবহার হওয়ার কথা, এবং এরকম বাক্য এরকমভাবেই বলতে হয়। বোঝা গেল? তাহলে পাস্ট পারফেক্ট টেন্স সাধারণভাবে একা একা বসে না, সঙ্গে সিম্পল পাস্ট, অন্য কোনো ভার্বে সিম্পল পাস্ট ফর্ম থাকবে। তাহলে আমরা বাংলা ক্রিয়াতে কোনো তফাৎ দেখতে পাচ্ছি না, কিন্তু ইংলিশ ক্রিয়াতে তফাৎ থাকে। ইংলিশ ক্রিয়াতে প্রেজেন্ট পারফেক্ট মানে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম, আর পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। এইটা হচ্ছে ইংলিশ ভার্ব ফর্মের স্ট্রাকচার। তাহলে এই টেন্সে, পাস্ট পারফেক্ট টেন্সে ভার্ব ফর্ম যদি প্রশ্ন কীরকম ভার্ব ফর্ম হয় না, বাংলা ক্রিয়াতে সিম্পল পাস্টের মতোই একই ভার্ব ক্রিয়াপদ হয়, একই রূপ হয়, কিন্তু ইংলিশে তফাৎ আছে। এইটা লিখে রাখতে পারো। লেখো, প্রশ্ন হচ্ছে, পয়েন্ট হচ্ছে, পাস্ট পারফেক্ট টেন্সে বাংলা ক্রিয়াপদের রূপ কেমন হয়? পাস্ট পারফেক্ট টেন্সে বাংলা ক্রিয়াপদের রূপ কেমন হয়? পাস্ট পারফেক্ট টেন্সে বাংলা ক্রিয়াপদের রূপ কেমন হয়? দিস ইজ দ্য পয়েন্ট। আনসারটা কি? আনসার হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে বাংলা ক্রিয়াপদের রূপ পাস্ট পারফেক্ট টেন্সে বাংলা ক্রিয়াপদের রূপ সিম্পল পাস্ট টেন্সের মতো হয়। অর্থাৎ ছিলাম, ছিলে,
ছিল, ছিলেন ইত্যাদি মূল ক্রিয়াপদের সঙ্গে যুক্ত থাকে। ঠিক আছে, দিস ইজ দ্য পয়েন্ট। পাস্ট পারফেক্ট টেন্সে বাংলা ক্রিয়াপদের রূপ সিম্পল পাস্ট টেন্সের মতো হয়। পাস্ট পারফেক্ট টেন্সে বাংলা ক্রিয়াপদের রূপ সিম্পল পাস্ট টেন্সের মতো হয়। ঠিক আছে, হয়েছে তো? এবারে লেখো পাস্ট পারফেক্ট টেন্সে ইংলিশ ক্রিয়াপদের রূপ কেমন হয়। পাস্ট পারফেক্ট টেন্সের ইংরেজি ক্রিয়াপদের রূপ কেমন হয়? এটা তো আমাদের টেন্স শেখার একটা পয়েন্ট। পাস্ট পারফেক্ট টেন্সে ইংরেজি ক্রিয়াপদের রূপ কেমন হয়? অবলিক দিয়ে লেখো এই প্রশ্নটাকে আমরা কিভাবে বলতে পারি? পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার বা ছক কি? উত্তরটা পরে বলছি। পাস্ট পারফেক্ট টেন্সে এই প্রশ্নটাকে পয়েন্টটাকে অন্যভাবে লেখা হচ্ছে। পাস্ট পারফেক্ট টেন্সের ছক কি? ছক, ভার্ব স্ট্রাকচার, ভার্ব ফর্ম বা ছক কি? পাস্ট পারফেক্ট টেন্সের পাস্ট পারফেক্ট টেন্সের ভার্ব ফর্ম বা ছক কি? ভার্ব ফর্ম বা ছক কি? তুমি প্রেজেন্ট পারফেক্টে ভার্ব ফর্ম বা ছকটা বলো। হ্যাঁ, এই তোমাকে আমি একটু কাটছি, দাঁড়াও তো, একটা ফোন আসছে ইম্পর্টেন্ট, দেখি কি বলছে। কাটছি, পরে আমি করছি। হ্যালো, হ্যাঁ, না, আমাকে বেরোতে হবে। কেন বলো তো? আগে করতে আগে করতে পারো। এখন বলতে পারছি না আমি কি, যদি দেরি হয়, মানে আমাকে যদি বেরোতে হয়, তাহলে 3:30 চেষ্টা করব, আর রেকর্ডিং থাকবে, তোমার অসুবিধা হবে না কিছু। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হুম।
তুমি হ্যাঁ প্রেজেন্ট পারফেক্টের ছক বলো। বললাম তো আই হ্যাভ। ওটা ছড়া বলছো তুমি, আই হ্যাভ ইটেন। ছক বলতে কি বলেছি, সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম। এইটা শুনতে চাই আমি। সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস হচ্ছে V3। শুনতে পেয়েছেন? আর আবার বলো। সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস V3। হ্যাঁ, তাহলে প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস V3। এর ক্ষেত্রেও তাই, সাবজেক্ট প্লাস একটা তফাৎ শুধু, সাবজেক্ট প্লাস হ্যাড, এক্ষেত্রে হ্যাভ হ্যাজ আর বলতে হবে না, শুধু হ্যাড প্লাস V3, তাই তো? যেমন হ্যাড ডায়েট করলাম, হ্যাড কাম করলাম, হ্যাঁ ঠিক আছে? তাহলে এইভাবে লিখবে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 বা ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে? হলো? হ্যাঁ এইবারে এই টেন্সের ক্ষেত্রে মনে রাখার বিষয় কি আছে, মানে এই যে দেখলে যেটা উদাহরণটা আমরা দিলাম, একটা টিপিক্যাল উদাহরণ, এই যে কখন আমি কিভাবে বুঝবো যে ভার্ব ফর্মটা পরে হবে কি আগে হবে, এইটা বোঝার একটা সহজ উপায় হচ্ছে, সাধারণভাবে পাস্ট পারফেক্ট টেন্সে বেশিরভাগ বাক্যে আগে বা পরে কথাটা থাকবে, বিফোর বা আফটার ব্যবহার হয়। তাহলে এটা মনে রাখবে, পাস্ট পারফেক্ট টেন্সের বাক্যে পাস্ট পারফেক্ট ভার্ব ফর্মটা বিফোরের আগে আর আফটারের পরে বসে। পাস্ট পারফেক্ট টেন্সে আসল পাস্ট পারফেক্ট ভার্ব ফর্মটা বিফোরের আগে আর আফটারের পরে বসবে। আমরা যে দুটো বাক্য মডেল বাক্য নিয়েছি, সেখানে দেখো না, যে বাক্যটা বিফোর ব্যবহার হয়েছে তার আগেই তো হ্যাড ডায়েট ব্যবহার হয়েছে, আবার যেখানে আফটার ব্যবহার হয়েছে সেখানে কি হ্যাড কামটা আফটারের পরে হয়েছে তো, কি? হ্যাঁ তার মানে এইটা মনে রাখবে, পাস্ট পারফেক্ট টেন্সের ভার্ব ফর্মটি বিফোরের আগে আর আফটারের পরে। মনে রাখার একটা সুবিধা আছে কি, বিফোর মানে কি আগে, আফটার মানে তো পরে, তাহলে বিফোরের আগে আর আফটারের পরে বসে। এইটা লিখে রাখো। মনে রাখার বিষয়টা কি, NB দিয়ে লিখে রাখতে পারো, N ফুল স্টপ ক্যাপিটাল, B ফুল স্টপ ক্যাপিটাল, নাহলে গুলি যাবে পরে। দেখো, পাস্ট পারফেক্ট টেন্সে পাস্ট পারফেক্ট টেন্স এর হ্যাঁ স্যার ভার্ব ফর্মটি, পাস্ট পারফেক্ট টেন্সের ভার্ব ফর্মটি, এবার লেখো বিফোরের আগে, BFORE, বিফোর এর আগে এবং আফটারের পরে বসে বা ব্যবহার হয়। যে ক্ষেত্রে বিফোর আফটার নেই, সেক্ষেত্রে তোমাকে ভেবে নিতে হবে কোন কাজটা আগে হচ্ছে, একটা ওই জাতীয় কিছু একটা থাকবে। ঠিক আছে? হ্যাঁ এই হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স সংক্রান্ত আলোচনা কমপ্লিট হলো। আচ্ছা ছড়া। এর আবার ছড়া কি? এই সবই তো, আই হ্যাড কাম, উই হ্যাড কাম, ইউ হ্যাড কাম, ইউ হ্যাড কাম, ইউ হ্যাড কাম, ইউ হ্যাড কাম, সি হ্যাড কাম, দে হ্যাড কাম, সবই তো হ্যাড, আলাদা করে কিছু করে। আর বাংলা মানেতেও তোমার তফাৎ কিছু হবে না। বোঝা গেল জিনিসটা? হ্যাঁ ছকটা মনে রাখবে সবসময়।
তাহলেই হবে। এগুলো অ্যাডভান্স টাইপ অফ টেন্স, এগুলো নিয়ে অত বেশি তবে মূল ইম্পর্ট্যান্ট টেন্স। তবে যেহেতু একটা মিক্সচার ঘটছে না, সেই জন্য আলাদা করে আর কিছু ছড়া না করলেও চলবে, ছকটা মনে রাখতে হবে। তবে সুবিধা আছে, সব জায়গায় হ্যাড। সব সময় কাউন্টার পার্টটাকে মনে রাখবে, প্রেজেন্ট পারফেক্ট সাবজেক্ট হ্যাভ অর হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম, তাহলে পাস্ট পারফেক্ট এইটা হবে। তবে এর ক্ষেত্রে প্রবলেম যেটা হচ্ছে, সাধারণভাবে ট্র্যাডিশনাল গ্রামার অনুযায়ী কোন কাজটা সঙ্গে আর একটা কাজ থাকবে, সেটা পরে ঘটবে, তাই না? সেই অনুযায়ী সেটা বুঝে নিয়ে করতে হবে। এবার কতগুলো ট্রান্সলেশন লিখে নাও, বা দু একটা করকই দেখি, লেখো। প্র্যাকটিসের জন্যই করতে পারো, কয়েকটা হোম টাস্ক থাকবে, কয়েকটাই করবে, ঠিক আছে? লেখো, আমি বিদ্যালয়ে যাওয়ার পূর্বে ভাত খেয়েছিলাম। আমি বিদ্যালয়ে যাওয়ার আগে ভাত খেয়েছিলাম, ঠিক আছে? 2 নম্বর বাক্য লেখো, আমি ঘুমানোর আগে ঘরটি পরিষ্কার করেছিলাম। আমি ঘুমানোর আগে ঘরটি পরিষ্কার করেছিলাম, ঠিক আছে? আমরা স্টেশনে পৌঁছানোর পূর্বে ট্রেনটা ছেড়ে দিয়েছিল। আমরা স্টেশনে পৌঁছানোর পূর্বে বা আগে ট্রেনটা ছেড়ে দিয়েছিল। হয়েছে? এই 3টে বাক্য করার চেষ্টা করো। আমি যতক্ষণ কয়েকটা বাক্য করে নিই, তারপরে তুমি পাঠিয়ে দিচ্ছি। এই 3টে বাক্য তুমি করো।
আমি বিদ্যালয়ে যাওয়ার আগে ভাত খেয়েছিলাম, তাই তো? হ্যাঁ। কি বলছো, জোরে বলো। I had go to school before the eight right. আই হ্যাড গো টু স্কুল বিফোর দ্য এড রাইস। হ্যাঁ। কি? আরে আমি বিদ্যালয়ে যাওয়ার আগে ভাত খেয়েছিলাম। আমি বিদ্যালয়ে গিয়েছিলাম এবং ভাত খেয়েছিলাম, দুটো কাজ হয়েছিল, এই তো। কোন কাজটা আগে হয়েছে? বিদ্যালয়ে যাওয়াটা। হুম, বাংলা কথা বুঝিস না? আমি বিদ্যালয়ে যাওয়ার আগে ভাত খেয়েছিলাম, ভাত খাওয়াটা আগে হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে তাহলে আই হ্যাড ইটেন রাইস বিফোর আই গো টু স্কুল, সরি ওয়েন টু স্কুল। আই হ্যাড ইটেন রাইস বিফোর আই ওয়েন টু স্কুল। ভালো করে বোঝার চেষ্টা করো। তোর তোর ভাত আছে। হ্যাঁ তোর ভাত আছে তো। হ্যাঁ, সেই জন্য তো আই হ্যাড ইটেন রাইস আগে আগে বোঝো। আর আগে যেহেতু বলেছে বিফোর ব্যবহার হবে। আই হ্যাড ইটেন রাইস বিফোর আই ওয়েন টু স্কুল। দুটো ভাব আছে, দুটো ভাব লাগবে, দেওয়া হয়েছে তো। ওয়েন্ট, বাংলাতে যাওয়ার থাকলেও ইংলিশে কিন্তু ওয়েন্ট লাগবে। আই, তুমি লেখো আগে সুন্দর করে, তারপর বোঝার চেষ্টা। আই হ্যাড ইটেন রাইস, ইএটিএন, ইটেন রাইস বিফোর আই ওয়েন টু স্কুল। একটা জিনিস লক্ষ্য করা বিষয়, দুটো বাক্যের সাবজেক্ট কিন্তু একই। সেই জন্য আইটাকে আনতে হলো। যাওয়ার আগের জন্য, যাওয়ার আগে আছে বলে আমি ওয়েন্ট ব্যবহার করলাম, ওটা সিম্পল পাস্ট টেন্স। আই হ্যাড ইটেন রাইস বিফোর আই ওয়েন্ট টু স্কুল। লেখো আগে, এখনও ঠিক ঠিক মাথায় ঢোকেনি, ঢুকলে তুমি এত মানে ভুল করতে না, আর অত জিজ্ঞেস করতেও না। ঠিক আছে, করো, অসুবিধা কিছু নেই। আই হ্যাড ইটেন রাইস বিফোর আই ওয়েন্ট টু স্কুল। এটা অন্যভাবেও করা যাবে, কিন্তু যেহেতু আমরা পাস্ট পারফেক্ট টেন্স শিখতে যাচ্ছি, সেই হিসাবে এখানে আমাদের এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। হলো? আই হ্যাড ইটেন রাইস বিফোর আই ওয়েন্ট টু স্কুল। এটা লিখেছো? হ্যাঁ বুঝেছো? হ্যাঁ খাওয়া কাজটা আগে হয়েছিল তো? হ্যাঁ। বাংলা ভাষাটা বোঝার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, আমি আগে ঘরটি পরিষ্কার করেছিলাম। আমি আগে ঘরটি পরিষ্কার করেছিলাম না, আমি কি এটা বাক্যটা কি বলেছিলাম গো? আমি ঘুমানোর আগে ঘরটি। ও, ঘুমানোর আগে, এটা আমি দিতে বলেছি। আমি ঘুমানোর আগে, তা লেখো কি করেছো বলো। Sir, I had cleaned the room before I sleep. বিফোর আই স্লিপ, বিফোর আই স্লিপ, বিফোর আই স্লেপ্ট হবে, SLEPT। এমনি সামনেটা ঠিক হয়েছে। আই হ্যাড ক্লিনড দ্য রুম বিফোর আই স্লেপ্ট, বিফোর আই স্লেপ্ট, SLEPT। আই হ্যাড ক্লিনড দ্য রুম বিফোর আই স্লেপ্ট, SLEPT। সিম্পল পাস্ট ব্যবহার হলো এটা। ঠিক আছে। হ্যাঁ। এবারে আমরা স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটা ছেড়ে দিয়েছিল। কোন কাজটা আগে হয়েছে? ট্রেনটি ছেড়ে দিয়েছিল। তাহলে কি ছেড়ে দেওয়া ইংলিশ জানো, করেছো, করতে পেরেছো? না। ছেড়ে দেওয়া ইংরেজি লিভ বা ডিপার্ট। দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন বিফোর, দেখো, বিফোর উই রিচড দেয়ার, রিচড বা অ্যারাইভড। The train had left the station. The train had left the station before we reached there.
এর মাথায় ঢুকছে তো? দেয়ারটা দেয়ারটা স্টেশন কথাটা বারবার বলবো না বলে দেয়ার বলা হয়েছে। স্টেশন কথাটা তো একবার ব্যবহার করা হয়েছে। দেয়ার মানে স্টেশনকে বোঝাচ্ছে, ওই জন্য ওটা দেওয়া হয়েছে। ঠিক আছে, এরপরে আমি কটা হোম টাস্ক দিয়ে দিচ্ছি, আমি হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি, তুমি এখান থেকে করে নেবে। আর এখন ডিকটেট করবো না, ক্লাসটা ছাড়বো এবারে। স্যার আগের দিনের কাজটা পাঠিয়েছ? না পাঠালে কি করে হবে? Thanks for watching the video. You have shown your power of patience. Have you subscribed the channel? Don't forget to subscribe. This will encourage us to make more videos for the benefit of the students who are now confined within the four walls of their home. And we pray to God so that we can continue our normal way of teaching learning process. Thank you.